নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই এই নিফটি ফিফটি এটা কিন্তু গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল। এর আগের দিনে ক্লোজ হয়েছিল দেখতে পাচ্ছেন 25,327-এ, আর মার্কেট ওপেন হয়েছে 25,260-এর কাছাকাছি। তবে সেইখান থেকে মার্কেট কিছুটা রিকভারও করেছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন একটা কনসলিডেশন অবস্থায় ট্রেড করছিল, কিন্তু শেষের দিকে আবার অনেকটাই কিন্তু ডাউন হয়ে যায়। যদি শেষের দিকে দেখেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই 76 পয়েন্ট পর্যন্ত পড়ে গিয়েছে। আর আজকের দিনে নিফটির হাই কত? আজকের দিনে নিফটি হাই লাগিয়েছে 25,331-এ এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 25,151। তো মার্কেটে আজকে ভালো ভলিটিলিটিও কিন্তু দেখা গেছে। আর কালকে নিফটি ফিফটির এক্সপায়ারিও রয়েছে, তো সেই কারণে আগামীকালও নিফটি ফিফটি বড় ভলিটিলিটি দেখাতে পারে। আর আজকের দিনে যে মার্কেট খারাপ পারফর্ম করলো তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আইটি সেক্টর। তো গতকালের ভিডিওতেই আলোচনা করেছিলাম ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার উপরে যে ফি সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো প্রথমে এই খবরটুকুই সামনে এসেছিল যে ভিসা পিছু $1 লাখ করে এই ফি লাগবে। তবে প্রথমে সবকিছু ক্ল্যারিফিকেশন কিন্তু আসেনি, পরে এরকম ক্ল্যারিফিকেশনও আসে যে এই ফি শুধুমাত্র নতুন ভিসার উপরেই লাগু হবে, মানে পুরনো যে ভিসা রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা রিনিউ করবে তাদের কিন্তু এই যে ফি সেটা লাগবে না। এবং এটাও বলা হয়েছে এই যে $1 লাখ ফি সেটা কিন্তু এককালীন ফি, এরকমটা নয় যে প্রতি বছর দিতে হবে। তবে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণের জন্যই যদি দেখেন এই নিফটি আইটির মধ্যে মাত্র একটা কোম্পানি সামান্য পজিটিভে বন্ধ হয়েছে 0.47%, এবং বাকি যে কোম্পানিগুলো রয়েছে যদি দেখেন এলটিআই মিন্ট্রি এটা 4.60% পড়েছে, পারসিস্টেন্ট এইটাও 4.5%-এর কাছাকাছি পড়া, এমফেসিস এটাও 4.5%-এর উপরে পড়েছে। যদি দেখেন টিসিএস এটাও 3%-এর উপরে পড়েছে, কোফোর্জ পড়েছে 4.5%-এর কাছাকাছি, টেক মাহিন্দ্রাও 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে ইনফোসিস এটা 2.55%, তারপরে এইচসিএল টেক এটা 1.73% পড়েছে, এবং উইপ্রো এটা পড়েছে 2.11%। তো আগেও বলেছি এই নিফটি ফিফটিতে এই আইটি ইন্ডেক্সের কিন্তু অনেক বড় ওয়েটেজ রয়েছে, এবং আইটি ইন্ডেক্সের মধ্যে সেকেন্ড যে ওয়েটেজ সেটা কিন্তু এই আইটি কোম্পানিগুলোরই রয়েছে। তো সেই কারণেই স্বাভাবিকভাবে আজই কিন্তু মার্কেটে প্রেসার তৈরি হয়েছে। আর এই মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিগুলো শেয়ার তো পড়েছে, তো কোম্পানিগুলো এখন কি বলছে চলুন সেগুলোও দেখে নি। তো এমফ্যাসিস এই কোম্পানিটা বলছে এই H-1B ভিসার যে ফি বাড়ানো হয়েছে তার কারণে তাদের উপর সেরকম ইম্প্যাক্ট করবে না। কোম্পানি এটা বলছে যে এই 2025 ক্যালেন্ডার ইয়ারে তারা মাত্র 130খানা নতুন ফাইলিং করেছে, এবং যার মধ্যে বর্তমান সময় পর্যন্ত 78খানা যে ভিসা সেইগুলো অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তারপরে যদি কথা বলি পারসিস্টেন্ট সিস্টেম, এই কোম্পানিটা কি বলছে? এই কোম্পানিটা বলছে এই H-1B ভিসার উপর যে ফি বাড়ানো হয়েছে তারা সেই ব্যাপারটাকে নিয়ে পর্যালোচনা করছে কোম্পানির উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। এখনো পর্যন্ত কোম্পানি কিন্তু সেভাবে কিছু ক্লিয়ারলি জানায়নি। তারপরে কোফোর্জ এই কোম্পানিটা কি বলছে? কোফোর্জ কোম্পানিটা বলছে তারাই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ মাত্র 65খানা H-1B ভিসা পিটিশন করেছে, যার মধ্যে 63খানা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, মানে 2খানা পেন্ডিং পড়ে রয়েছে। আর এই আমেরিকা H-1B ভিসার উপরে যে ফি বাড়িয়েছে সেটা কিন্তু নতুন ভিসা এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো পেন্ডিং রয়েছে তাদের উপরেও প্রযোজ্য। তো মাত্র দুটো ভিসার উপরেই বর্তমানে এই যে $1 লাখ ফি সেটা লাগবে, এবং কোম্পানি এটাও বলছে ডাজ নট সি এনি মেজর মেটেরিয়াল ইম্প্যাক্ট অন ইটস ফাইন্যান্সিয়াল, মানে এর ফলে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রয়েছে সেখানে কিন্তু সেরকম খুব একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তারপরে এই ফার্স্ট সোর্স সলিউশন এরা কি বলছে? এরা কিন্তু বলছে H-1B ভিসা যে নতুন নিয়ম এসেছে তাতে কোনো ফারাকই পড়বে না, কারণ H-1B ভিসার উপরে তাদের যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু জিরো। তারপরে সায়েন্ট এই কোম্পানিটাও বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এর কারণে তাদের ফাইন্যান্সিয়ালের উপর সেরকম কোনো ইম্প্যাক্ট করবে না, এবং কোম্পানি বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ তারা এই H-1B ভিসার আন্ডারে মাত্র 6জন এমপ্লয়িকে নিয়ে গেছে। তবে যদি দেখেন কিছু কিছু বড় কোম্পানিগুলোর উপর এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যারা এই H-1B ভিসার আন্ডারে বেশি এমপ্লয়িকে নিয়ে যায়। তো তাদের মধ্যে বড় বড় কিছু কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন, লার্জ কোম্পানি কারা কারা রয়েছে? ইনফোসিস রয়েছে, টিসিএস রয়েছে, এইচসিএল টেকনোলজি এবং টেক মাহিন্দ্রা। এই কোম্পানিগুলোর উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ এই আমেরিকাতে এই কোম্পানিগুলোতে ভারতীয়দের কিন্তু সিগনিফিকেন্ট ওয়ার্ক ফোর্সও রয়েছে। তবে এই কোম্পানিগুলো তাদের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কিন্তু কিছু জানায়নি। এরপরে নাসকম এই সংগঠনটা কি বলছে? তো এই নাসকম
এটা কি সংগঠন? এর যদি ফুল ফর্ম দেখেন তাহলে হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। তো এরা ভারতের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের একটা বড় সংগঠন। তো এদের কাজটা কি? তো এদের যে কাজটা সেটা হলো ভারতের যে আইটি ইন্ডাস্ট্রি সেটাকে সাপোর্ট করা, তার সঙ্গে সঙ্গে বিদেশে ভারতের যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর প্রচার করা এবং বিভিন্ন সরকারের সঙ্গে মিলে এই কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করা। আর এই যে সংগঠনটা এটা তৈরি হয়েছে 1988 সালে। তো এই সংগঠনটাও কিন্তু বলছে এই H1B ভিসার যে ফি বাড়ানো হয়েছে তাতে কিন্তু আইটি কোম্পানিগুলোর উপর মার্জিনাল ইম্প্যাক্ট করবে, মানে সামান্য ইম্প্যাক্ট করবে। কারণ কি বলছে, দেখুন বর্তমানে যে বেশি ফাইলিং গুলো হয়ে গেছে তারা তো এখন 3 বছরের জন্য এই আমেরিকাতে গিয়ে কাজ করবে। তো এরা সেটাই বলতে চাইছে আমেরিকাতে যে ভারতের কোম্পানিগুলো রয়েছে তারাই পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে এই আমেরিকাতেই স্কিল আপডেটের জন্য যে প্রোগ্রামগুলো সেগুলো এক্সপ্যান্ড করবে এবং তার সঙ্গে সঙ্গে লোকাল যে হায়ারিং সেগুলোও কিন্তু শুরু করে দেবে, মানে আমেরিকান মানুষদেরই কিন্তু বেশি করে আবার কোম্পানিগুলোতে নিয়োগ করবে। আর এভাবেই H1B ভিসার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আইটি কোম্পানিগুলো কাটিয়ে উঠতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে মর্গান স্ট্যানলি এরাও কিন্তু বলছে এই H1B ভিসার উপর যে ফি বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর উপর শর্ট টার্মে খুব সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এবং এরপরেও আমেরিকাতে থাকা ভারতের আইটি কোম্পানিগুলো যদি বেশি করে ভারতীয় নিয়োগ করে তখন কিন্তু তাদের উপরে বেশি খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। আর এরপর যদি বিএসসি সেন্সেক্স দেখি এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে এবং নিফটি ব্যাংক এটা 0.31% পড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি নিফটি নেক্সট 50 এটা 0.32% বেড়েছে, নিফটি ব্যাংক এটা তো 0.31% পড়া, মিড ক্যাপ সিলেক্ট এটা 1.10% পড়েছে। তো দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপের তুলনায় আজকে কিন্তু মিড ক্যাপে বেশি পতন দেখা গেছে। তারপরে 100, 200, 500 এইগুলো প্রায় 0.35% থেকে 0.45% পর্যন্ত পড়েছে। মিড ক্যাপ 50 এটা প্রায় 1% পড়া, মিড ক্যাপ 100 এটা 0.67% পড়েছে, স্মল ক্যাপ 100 এটা 1.17% পড়েছে। তার সঙ্গে সঙ্গে এই মিড ক্যাপ 150 এটা 0.56% পড়া এবং স্মল ক্যাপ 50 এটা 1.27% পড়েছে। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট কোম্পানিগুলোর যে ইন্ডেক্স সেগুলোই কিন্তু আজকে মার্কেটে বেশি পতন দেখিয়েছে। তো সেই কারণের জন্যই দেখবেন অনেকের পোর্টফোলিও আজকে কিন্তু নেগেটিভে বন্ধ হওয়ার সম্ভাবনাই রয়েছে। এবং যদি ওভারঅল মার্কেটও দেখেন, ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। এই 3206 খানা এনএসসি স্টকের মধ্যে 1919 খানা আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং 1184 খানা আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে। এবং যদি সেক্টর স্পেসিফিক কথা বলি তো নিফটি অটো এটা আজকে 0.24% পড়েছে, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.15% পড়া, এফএমসিজি এটা 0.47% পড়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি কোনটা পড়েছে, নিফটি আইটি দেখতে পাচ্ছেন প্রায় 3% পড়া, তারপরে মিডিয়া এটা 0.48% পড়েছে, মেটাল পড়েছে 0.39%, ফার্মা 1.41%, পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে তাদের যে ইন্ডেক্স সেটা 0.36% পড়া এবং প্রাইভেট ব্যাংকের যে ইন্ডেক্স এটা 0.21% পড়েছে, রিয়েলটি এটাও 0.21% পড়া এবং হেলথ কেয়ার ইন্ডেক্স এটাও 1%-এর ওপরে পড়া। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ সেক্টর এবং বেশিরভাগ ইন্ডেক্স কিন্তু আজকের দিনে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। তবে কিছু স্টক আজকে মার্কেটে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি প্রথমেই কথা বলি আদানি পাওয়ার, তো স্টকটাকে দেখে মনে হতে পারে যে আজকে 75%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তো দেখতেই পাচ্ছেন এর আগের দিনে স্টকটা প্রায় 715 টাকা 90 পয়সাতে বন্ধ হয়েছিল আর আজকের দিনে যদি দেখেন প্রায় 73%-এর কাছাকাছি ক্র্যাশ দেখাচ্ছে এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন 170 টাকা 15 পয়সায় বন্ধ হয়েছে। তো আসল ব্যাপারটা কি, দেখুন যখনই দেখবেন এরকম বড় কোনো পতন দেখাচ্ছে এই 50%, 60%, তখনই কিন্তু বুঝে নেবেন এর পেছনে কোনো কর্পোরেট অ্যাকশন রয়েছে। কারণ দেখুন এই আমেরিকান মার্কেটে 50%, 60%, 70% এরকম বেড়েও যেতে পারে, পড়েও যেতে পারে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং ইন্ডিয়ান মার্কেটে কোন কোম্পানিগুলো এত বেশি পড়তে পারে বা উঠতে পারে, যেগুলো এফএনওর মধ্যে থাকে বা ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে থাকে। কিন্তু এই আদানি পাওয়ার এই কোম্পানিটা তো এফএনওর মধ্যে নেই, তাহলে এত বড় পতন কেন দেখাচ্ছে? তো এটা বুঝতে গেলে কোম্পানির যে কর্পোরেট অ্যাকশন সেই সেকশনে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেই এক্স ডেট ছিল, কিসের এক্স ডেট ছিল, এই স্টক স্প্লিটের। তো আগে কোম্পানির যে ফেস ভ্যালু এটা ছিল 10, তো সেখান থেকে কমে হয়েছে 2, মানে স্টকটা কিন্তু 5 ভাগে ভাগ হয়েছে। তো যাদের পোর্টফোলিওতে এই আদানি পাওয়ারের শেয়ার ছিল তাদের পোর্টফোলিওতে এই আদানি পাওয়ার কোম্পানিটা আজকে 73%-এর কাছাকাছি ক্র্যাশ দেখাতে পারে বা পোর্টফোলিওর যে ভ্যালু সেটাও অনেক কম দেখাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন স্টকটা কিন্তু আজকের দিনে 20%-এর আপার সার্কিল লাগিয়েছে। তো যাদের পোর্টফোলিওতে দেখাচ্ছে আজকের দিনে স্টকের প্রাইস অনেকটাই কমে গেছে, তো তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ স্প্লিটের জন্য বাকি যে শেয়ারগুলো সেইগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেবির তরফ থেকে যে ক্লিন চিট এসেছে সেই কারণেই। যদি দেখেন আদানি টোটাল গ্যাস এটা প্রায়
প্রায় 20% আপার সার্কিট লাগিয়েছে। এবং যদি দেখেন আদানি গ্রুপের মধ্যে এই কোম্পানিটাই কিন্তু সব থেকে বেশি ডাউনে রয়েছে। যদি দেখেন এই কোম্পানিটা যখন ক্র্যাশ হয়েছিল তার আগে কিন্তু প্রায় 4,000-এর কাছাকাছি চলছিল, সেইখান থেকে যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু 80% পর্যন্ত নিচে রয়েছে। তো এই সেবির তরফ থেকে যে ক্লিন চিট এসেছে সেই কারণে এই কোম্পানিটারই কিন্তু বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু খুব একটা এই মুহূর্তে ভালো নেই। এরপরে আদানি গ্রিন এনার্জি লিমিটেড, এই স্টকটা আজকে 11.87% বেড়ে বন্ধ হয়েছে। এন্টারপ্রাইজ এটাও প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। যদি কথা বলি এনার্জি সলিউশন, এটাও 6.5%-এর উপরে বেড়েছে। তো যদি একান্তই এই আদানি গ্রুপের কিছু কোম্পানিকে স্টাডি করতে চান তাহলে এই আদানি গ্রুপের মধ্যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে, এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আদানি পোর্ট, আদানি পাওয়ার এবং অম্বুজা সিমেন্ট, এই যে কোম্পানিগুলো রয়েছে এই 4টে কোম্পানিকে কিন্তু স্টাডি করতে পারেন, কারণ এই কোম্পানিগুলোর যে ফান্ডামেন্টাল সেটা এই মুহূর্তে ভালো জায়গাতে রয়েছে। আর যেহেতু এই গ্রিন এনার্জি এটা এই ক্লিন এনার্জি সেগমেন্টে কাজ করছে, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার এইগুলোতে কাজ করছে, সেই কারণে এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। এরপরে যদি কথা বলি হিন্দুস্তান কপার লিমিটেড, এই স্টকটা আজকে প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির বাড়ার পেছনে কি কারণ রয়েছে? যদি দেখেন এই কোম্পানিটা এই রাখা মাইনিং এর জন্য একটা লিজ সাইন করেছে, তো সেই কারণে স্টকটা আজকের দিনে প্রায় 8%-এর কাছাকাছি বেড়েছিল। তো দেখতে পাচ্ছেন এই রাখা মাইনিং এর জন্য এই কোম্পানিটা এই যে জামশেদপুরের ডিস্ট্রিক্ট কমিশনার রয়েছেন তার সঙ্গে কিন্তু চুক্তি করেছে। এরপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যদি দেখেন এই কোম্পানিটা বিভিন্ন যে অয়েল সেগমেন্টের কোম্পানি রয়েছে এই যেমন বিপিসিএল, তারপরে এইচপিসিএল, তারপরে আইওসিএল, এদের জন্য যে শিপিং ফ্লিট লাগে সেটার কারণে এই কোম্পানিগুলোর সঙ্গে মৌ সাইন করেছে। এখানে দেখতেই পাচ্ছেন কি কারণে মৌ সাইন করেছে, বিল্ড অ্যান্ড অপারেট এ ফ্লিট টুগেদার। তারপরে নেটওয়েভ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটাও 450 কোটি মূল্যের একটা এআই অর্ডার পেয়েছে এবং তারপরে এই স্টকটাতে ভালো একটা র্যালিও দেখা গেছে। আর যদি কথা বলি জিআরএসি, এই স্টকটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে 2%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তারপরে শুরুর সময় এই যে তেজি সেটা আরো বেশি ছিল। তো এই উইকেন্ডেই এই কোম্পানিটা প্রায় $62 মিলিয়ন একটি অর্ডার পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই উইকেন্ডেই মাল্টিপল মৌ সাইন করেছে। এবং এই যে $62 মিলিয়ন এগ্রিমেন্ট সেটা কিন্তু ওভারসিজ এগ্রিমেন্ট, মানে বিদেশি কোনো কোম্পানির থেকে এই অর্ডারটা পেয়েছে। দেখতেই পাচ্ছেন জার্মানির একটি কোম্পানি রয়েছে এই কাস্টেন রেডার, এদের তরফ থেকে কোম্পানিটা অর্ডার পেয়েছে। এছাড়াও যদি কথা বলি আজকের দিনে দেখতে পাবেন এই শিপিং রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে যেমন মাঝগাঁও বলুন, তারপরে কোচিন শিপইয়ার্ড, এগুলো কিন্তু ভালো পারফর্ম করেছিল। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি এটা কিন্তু একটা 80,000 কোটি টাকার ওয়ারশিপ টেন্ডার আনতে চলেছে। তো এই টেন্ডার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে এলএনটি, তার সঙ্গে সঙ্গে এমডিএল এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেড। তো এই কারণে স্টকগুলোতে আজকে শুরুর দিকে ভালো র্যালি দেখা গিয়েছিল, পরে মার্কেটের প্রেসারে নিচের দিকে নেমেও এসেছে। এরপরে অন্ধ্রাজ এটা 5.53% বেড়েছে। এরপরে হুডকো এটা 4.79% বেড়েছে। তো কোম্পানিটা এই উইকেন্ডেই এই এনবিসিসির সঙ্গে মৌ সাইন করেছে এই কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য। আর এরপরে কিছু শেয়ার আজকের দিনে ডাউনও হয়েছে, সেগুলোও দেখবো। যদি দেখেন সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফরজিন্স বা সোনা কমস, এটা 3.71% পড়া। তারপরে যদি কথা বলি এই গ্লেনমার্ক ফার্মা, এইটাও 3%-এর কাছাকাছি পড়েছে। তবে আজকের দিনে কোম্পানির জন্য কিছু ভালো খবরও আসছে। যদি দেখেন এই কোম্পানিটা সেপ্টেম্বর 26 তারিখে যে বোর্ড মিটিং করতে চলেছে সেখানে কিন্তু একটা ইন্টিরিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি, কি লেখা আছে কনসিডার, মানে কনসিডার করতে পারে। আর এরপরে এসি সেগমেন্টের একটি কোম্পানি ভোল্টাস লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 3%-এর কাছাকাছি পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, কোম্পানি কি বলছে দেখুন। কোম্পানির তরফ থেকে কিছু কমেন্ট্রি আসার পরেই এই শেয়ারটা পড়ে গেছে, কারণ কোম্পানি তাদের বিজনেস সংক্রান্ত কিছু তথ্য সামনে রেখেছে। তো কোম্পানি কি বলছে, তো যদি দেখেন কোম্পানি বলছে রুম এসির যে চাহিদা সেটা কিন্তু তীব্রভাবে কমে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বাজারে এই যে কম্পিটিশন সেটাও কিন্তু অনেকটা বেড়েছে। এবং কোম্পানি এটাও বলছে তাদের এই যে বিজনেস সেটা আবার রিকভার কবে করতে পারে, যখন গরমকাল পড়বে। কারণ এই এসির যে বিক্রি সেটা কখন হয়, সেটা কিন্তু বেশিরভাগ এই গরমকালেই হয়। তো কোম্পানি এটাই বলছে পরবর্তী বছরে যদি আবার বেশি গরম পড়ে তখনই কিন্তু এই যে এসির চাহিদা সেটা আবার বাড়বে। আর এরপরে টাটা টেকনোলজিস লিমিটেড, এটাও 3%-এর কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানিটার কথা অনেকেই এখন আলোচনা করেন না, কিন্তু প্রথমে যখন বাজারে এসেছিল, মানে যখন আইপিও নিয়ে এসেছিল, তখন কিন্তু একদম সবার মুখে মুখেই ছিল এই কোম্পানিটা, কারণ টাটা গ্রুপের কোম্পানি এবং কোম্পানির যে বিজনেস সেটাও যথেষ্ট স্ট্রং। তবে কোম্পানি বর্তমানে চাপের মধ্যে রয়েছে এবং কোম্পানি এটাও আশা করছে 1 থেকে 2 বছরের মধ্যে তাদের যে বিজনেস সেটা কিন্তু আবার ভালো জায়গাতে পৌঁছে যাবে এবং কোম্পানি বিদেশেও তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। আর এরপরে নিফটি ফিফটির মধ্যে যদি দেখি আজকে মাত্র 17টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 31টা নেগেটিভে বন্ধ হয়েছে।
এবং দুটো কোম্পানি আগের দিনের ক্লোজিং প্রাইসই বন্ধ হয়ে গেছে। আর কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো যদি গেনারের মধ্যে দেখি, তো দেখতে পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজেস রয়েছে 3.9% বাড়া। তারপরে ইটার্নাল বা জোম্যাটো এটা 1.60% বেড়েছে। বাজাজ ফাইন্যান্স এটা 1.3% বাড়া। আদানি পোর্টস বেড়েছে 1.20%, এবং আল্ট্রাটেক সিমেন্ট এটা 1.10% বেড়েছে। আর পড়লো কোনগুলো দেখতে পাচ্ছেন, টেক মাহিন্দ্রা এটা 3% পড়েছে। তারপরে টিসিএস এটা পড়েছে 2.96%। তারপরে ইনফোসিস এটা 2.55% পড়েছে। তারপরে সিবলা রয়েছে 2.14%। তারপরে উইপ্রো এটা 2.11% পড়েছে, এবং তারপরে এইচসিএল টেক এটা 1.73% পড়েছে। তো দেখতে পাচ্ছেন টপ যে 5 থেকে 6খানা কোম্পানি পড়েছে তার মধ্যে 5টা কোম্পানি কিন্তু এই আইটি সেক্টর থেকে বিলং করছে, এবং সেই কারণেই আজকে এই ইন্ডেক্স এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে বেশি প্রেসার তৈরি হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।